একটা 15 বছরের মেয়ে বাবার হাত ধরে কাঁটাতার পেরোচ্ছিল। বিএসএফের গুলিতে নিহতের পর 4.5 ঘন্টা তার লাশ এভাবেই ঝুলছিল কাঁটাতারেই। হ্যাঁ, ফেলানি খাতুনের মৃত্যু 2011 সালে। তারপর থেকে আজ পর্যন্ত কেউ সীমান্ত হত্যার বিচার পায়নি, একজনও না। আর এই একটি ঘটনাই শেষ নয়। গেল 20 বছরে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের গুলিতে বা নির্যাতনে মারা গেছেন কমপক্ষে 1200 জন বাংলাদেশি। এই সংখ্যাটা একটু মাথায় রাখুন, কারণ এই ভিডিও শেষে আপনি হয়তো আরো বেশি চমকে যাবেন। চলুন শুরু করি সংখ্যা দিয়ে, কারণ এখানে প্রতিটা সংখ্যা আসলে একটা পরিবারের কান্না। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী 2000 থেকে 2020 সালের মধ্যে বিএসএফের গুলিতে কমপক্ষে 1236 জন বাংলাদেশি নিহত এবং 1145 জন আহত হয়েছেন। মানে বছরে গড়ে 62 জন আর মাসে 5 জনের বেশি। প্রতি সপ্তাহে 1 জনেরও বেশি এই সংখ্যা। বাংলাদেশ সরকারের সংসদে দেয়া তথ্য অনুযায়ী শুধু 2009 থেকে 2018 সালের মধ্যে মারা গেছেন 294 জন। সবচেয়ে ভয়াবহ ছিল 2009 সালে। এই বছরই 66 জন নিহত হন। এরপর সংখ্যা কিছুটা কমে, কিন্তু থামেনি। 2021 সালে 18 জন, 2022 সালে 23 জন, 2023 সালে 31 জন এবং 2024 সালে 30 জন মারা যান। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট বলছে 2025 সালে মোট 34 জন বাংলাদেশি নিহত হয়েছেন, যার মধ্যে 24 জন গুলিতে এবং 10 জন শারীরিক নির্যাতনে, যা গত 5 বছরে সর্বোচ্চ। আর 2026 সালের প্রথম 4 মাসেই অন্তত আরও 4 জন নতুন নাম ওই তালিকায় যুক্ত হয়েছে। গত 20 বছরে মোট নিহত কমপক্ষে 1236 জন এবং এই পরিসংখ্যানে নেই অনেক অজানা মৃত্যু। এখন প্রশ্ন হলো, বিএসএফ কি বলে এই হত্যাকাণ্ড সম্পর্কে? বিএসএফের এক উচ্চপদস্থ কর্মকর্তার ভাষ্য, শুধু অপরাধীদেরই হত্যা করা হয়, যারা আমাদের সদস্যদের আক্রমণ করে তাদেরই। তিনি আরও বলেন, বেশিরভাগ মানুষ ফেন্সিডিল নামক নিষিদ্ধ কাশির সিরাপ আনতে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন। বিএসএফের আরও দাবি, এটি আত্মরক্ষা অথবা পালিয়ে যাওয়া সন্দেহজনককে থামানোর চেষ্টা। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ এই দাবি খণ্ডন করেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বিএসএফ যে পুলিশ রিপোর্ট দাখিল করে সেখানে নিহত ব্যক্তির কাছ থেকে কোনো মারাত্মক অস্ত্র বা বিস্ফোরক উদ্ধারের প্রমাণ নেই, যা আত্মরক্ষার দাবিকে ভুল প্রমাণ করে। সাম্প্রতিক রিপোর্টে আরও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। বিএসএফ এখন আর শুধু গুলি করছে না, বরং ভিন্ন কৌশলে নির্যাতন করে হত্যা করছে এবং এটি ঢাকার চেষ্টা করছে। আর সবচেয়ে বড় কথা, গত 20 বছরে সীমান্তে হত্যাকাণ্ডে জড়িত একজন বিএসএফ সদস্যকেও বিচারের মুখোমুখি করা হয়নি। এদিকে 19 মে মঙ্গলবার সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি ছুড়লে তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তারাও পাল্টা গুলি বর্ষণ করেছে। বিজিবি জানায়, সীমান্তে যে কোনো উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এবার আসি সবচেয়ে জরুরি এবং সাম্প্রতিক প্রশ্নে। 2026 সালের 9 মে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ক্ষমতায় আসার প্রথম ক্যাবিনেট বৈঠকেই তিনি বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছেন এবং 45 দিনের মধ্যে এটি সম্পন্ন করার লক্ষ্য দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী বাংলাদেশি মুসলমানদের অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে কঠোর সীমান্ত নিরাপত্তার দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন। এমনকি বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হলে ইসরায়েলের মতো শিক্ষা দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে অন্তত বাংলাদেশি বিরোধী উগ্র বক্তব্যের বিরুদ্ধে একটা কণ্ঠস্বর ছিল। এখন সেই রাজনৈতিক পরিসরটুকু প্রায় শূন্য। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, তিনি কাঁটাতারকে ভয় পান না। কিন্তু বিশ্লেষকরা বলছেন, কেন্দ্র ও রাজ্য দুই জায়গায় বিজেপি থাকার মানে হলো ভারতের পূর্বাঞ্চলীয় নীতিতে বাংলাদেশের স্বার্থের জায়গা আরও সংকুচিত হয়ে যাওয়া। ফেন্সিং বাড়লে অনুপ্রবেশ কমতে পারে, কিন্তু যারা চেষ্টা করবে তাদের ঝুঁকি আরও বাড়বে।
তাহলে এই সমস্যার সমাধান কি? বিশেষজ্ঞরা বলছেন সমাধান আছে, কিন্তু রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কিছুই হবে না। বিশেষজ্ঞরা যেসব সমাধানের কথা বলছেন, ভারতীয় আইনে অবৈধ অনুপ্রবেশে সর্বোচ্চ শাস্তি মাত্র 7 বছরের কারাদণ্ড। গুলি করা সম্পূর্ণ বেআইনি, তাই বিএসএফ সদস্যদের বিরুদ্ধে মামলা করা এবং বিচার নিশ্চিত করতে হবে। ভারতীয় মানবাধিকার কর্মী কিরিটি রয় এর মতে অনেকেই বলেছেন বাংলাদেশ সরকার চাইলে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করতে পারে। বিএসএফ ও বিজিবি এর মধ্যে কোনো বাধ্যতামূলক চুক্তি নেই। 2025 সালের আগস্টে ডিজি পর্যায়ের বৈঠকে দুই দেশ আবারও শূন্য হত্যার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কার্যকর বাস্তবায়ন নেই। বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক মিডিয়া ও মানবাধিকার সংস্থাগুলোর ক্রমাগত চাপ ফেলানির ঘটনার পর সংখ্যা কিছুটা কমেছিল। গুলির বদলে স্মার্ট ফেন্সিং, ক্যামেরা, ড্রোন ও নন লেথাল অস্ত্র ব্যবহার করা যেতে পারে সীমান্ত এলাকায়। ফেলানির মৃত্যুর পর 15 বছর পেরিয়ে গেছে, সেই কাঁটাতারে আজও কেউ না কেউ জীবন দিচ্ছেন। প্রতিটি মৃত্যু ছিল মর্মান্তিক। কারো বাবা, কারো সন্তান, ছিল কারো স্বামী। মানবাধিকার সংস্থা অধিকার বলছে 2009 থেকে 2025 পর্যন্ত নিহতদের মধ্যে 25 জন শিশু ও কিশোরও ছিল। এই সংখ্যাগুলো আমাদের ভুলে যাওয়া উচিত নয়, কারণ যে মৃত্যু নিয়ে প্রশ্ন না করা হয় সেই মৃত্যু আবার ঘটে। এই ভিডিওটা শেয়ার করুন, মানুষকে জানান, কারণ সচেতনতাই এখন সবচেয়ে বড় প্রতিবাদ।